এটা আমাদের লাস্ট দিনের স্লাইড ছিল। দেখো আমি একটু একদম শুরুতে চলে যাচ্ছি, যে লাস্ট দিনে আমরা কি করছিলাম। তার আগে অব্দি মোটামুটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে আলোচনা হচ্ছিল। তো এখানে আমরা র্যাঙ্কের আরো দুটো একটা বিষয় আলোচনা করেছি। এটা একটা ম্যাট্রিক্স। প্রথম যে অঙ্কটা হয়েছিল যে একটা ভেক্টর নন নাল ভেক্টর নিয়ে আরএন এর, সেই ভেক্টরটা কলাম ভেক্টর, কিন্তু আমরা সেই কলাম ভেক্টর ইনটু ওর রো ভেক্টর করলে যেটা দাঁড়ায় একটা n/1 ইনটু 1/n, তার মানে n/n ম্যাট্রিক্স হবে, তার র্যাঙ্কটা কত হবে? র্যাঙ্কটা 1 হবে। তোমরা কেউ এটা বলেছিলে, ডান দিকে প্রুফটা আছে, আমি একটু জাস্ট ব্রিফলি আগের দিন যা হয়েছিল একটু চোখ বুলিয়ে আনছি। তারপর একটা সিস্টেম অফ ইকুয়েশন আছে, 3টে ভেরিয়েবল 4টে ইকুয়েশন। হ্যাঁ, তার ইউনিক সলিউশন আছে, এটা বলা আছে। তাহলে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কি হবে? তারপর একটা সিস্টেম অফ ইকুয়েশন আছে, তার সলিউশন আছে কি নেই সেই বিষয়ে আর কি। তো আমরা সেটা র্যাঙ্ক এ আর র্যাঙ্ক অফ এ বার আলাদা, সেটা দেখতে পারি। কিন্তু আমরা এমন ভাবে লিখেছিলাম ইকুয়েশন 3টে যে মানে 3 থেকে যদি তুমি যোগ করে দাও তাহলে দেখো ফোর্থটা পাওয়া যাচ্ছে। এবার ফোর্থটার সঙ্গে যদি মানে আমরা র্যাঙ্কটা না বের করে এটা কি করে বলবো? র্যাঙ্কটা না বের করে আমরা বলতে পারি মানে যোগ করে দিলে ফোর্থটা যে পাবো, তাহলে ডান দিকে আমার হওয়া উচিত 1 + 2 + 3, 6, কিন্তু আমি 4 দিয়েছি। ফলে একটা হচ্ছে x + y + z = 6, আর x + y + z = 4, সো which is inconsistent। র্যাঙ্ক না বের করে বলে দেওয়া যায় ক্লাস থেকে। তারপরে ছিল একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ সাইজ 4/4, তার র্যাঙ্কের পসিবিলিটি কি হতে পারে সেইটা নিয়ে ছিল। তারপর তো আমরা এটা সকলেই জানি যে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ সাইজ 3/3 হলে ওর বা অড সাইজের হলে ডিটারমিনেন্টটা 0 হয়, রাইট? আর ইভেন সাইজের হলে পারফেক্ট স্কোয়ার। কিন্তু পারফেক্ট স্কোয়ারটাও তো 0 হতে পারে। তো সেই কারণে র্যাঙ্কটা যে 4 হবে এই কথা বলা যাবে না, কিন্তু র্যাঙ্কটা 3 কখনোই হবে না। মানে আমরা একটা ফ্যাক্ট লিখেছি, দেখো তারপরে ডান দিকের নিচে ফ্যাক্টটা বলছে র্যাঙ্ক অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ইজ অলওয়েজ অ্যান ইভেন নাম্বার। ফলে একটা 6/6 বা 4/4 স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে ওর র্যাঙ্কটা কিন্তু যে সবসময় 6 বা 4 হবে দ্যাট মে নট বি, র্যাঙ্কটা 2 হতে পারে। কারণ ওই পারফেক্ট স্কোয়ার যে হচ্ছে ওর ভেতরে যে জিনিসটা আছে ওটা যদি 0 হয়ে যায় তো ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে, কিন্তু অড কখনোই হবে না। দ্যাট ওয়াজ দ্য থিং। আচ্ছা, তারপরে ওই র্যাঙ্কের কিছু অঙ্ক ছিল আর কি, মানে সেগুলো একটু ডিফারেন্ট টাইপের, যে ম্যাট্রিক্সের এন্ট্রি গুলো পলিনোমিয়াল। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। আগের কোশ্চেনটা যেটা ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ওখান থেকে ওই পারফেক্ট স্কোয়ারের ওখান থেকে ওই ওই জায়গাটা একটু রিপিট করবেন স্যার। হ্যাঁ, র্যাঙ্কটা 4 নাও হতে পারে, মানে র্যাঙ্কটা 4 এর থেকে কম হতে পারে, কিন্তু ইট উড বি অ্যান ইভেন নাম্বার, সেটা হচ্ছে ব্যাপার। কারণ তুমি যে জিনিসটা স্কোয়ার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওটা যদি 0 হয়ে যায় তাহলে তো ডিটারমিনেন্ট 0 হয়ে গেল, সেক্ষেত্রে আর 4 হবে না। মানে such ABCDEF can be chosen, তাই বলছি। So that হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওই স্কিউ সিমেট্রিক যেটা বলছেন ওটা লিখেছে যে র্যাঙ্কটা আইদার 4 or 2, কিন্তু এখানে বলছেন স্কিউ সিমেট্রিক ইভেন নাম্বার হতে পারে, 0 তো হতে পারে। 0টা হবে না, তার কারণ ওখানে দেখবে আমরা ABCD নট অল 0 বলেছি। গো ব্যাক টু দ্যাট। অবশ্যই 0 কেন হতে পারে? কারণ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি 0 ম্যাট্রিক্স হয় তাহলে স্কিউ সিমেট্রিক বটে, র্যাঙ্ক 0 হবে। কিন্তু ওখানে দেখো আমরা ABCD নট অল 0 লিখেছি। দেখো নট অল 0 হওয়ার ফলে কি, প্রথমে যে লিডিং যে 2/2 আছে, মানে
টপ লেফট কর্নারে 0a মাইনাস 0, এটা তো ডিটারমিনেন্টটা হচ্ছে স্কোয়ার। হুম বা ওর মধ্যে তুমি এমন পাবে ধরো একদম নিচে ডান দিকে যে 2/2 ওটা হচ্ছে এফ স্কোয়ার। হ্যাঁ, এরকম হুম। তুমি মানে যে কোনো একটা নন জিরো হলে তার করেসপন্ডিং সেইটা যে ডিটারমিনেন্ট ভ্যালু হবে বা তার স্কোয়ার সেরকম একটা পাবে তুমি 2/2 ব্লক। দেখো মাঝের 2/2টা হলে 0d মাইনাস ডি 0, ডি স্কোয়ার হচ্ছে, বুঝলে? হুম তো সেইভাবে যখন অন্তত একটা ABCDF এর মধ্যে নন জিরো হবে, then you can find a 2/2 block. আরেকটা স্যার কোশ্চেন ছিল, প্রথম যেটা আছে এ একটা ভেক্টর দিয়েছেন V1 V2 যেটা আছে, যে ভি ট্রান্সপোজ দিয়েছেন যেটা এর র্যাঙ্ক বার করতে বলেছেন। হুম, তো এ ম্যাট্রিক্সের এটা তো স্যার n ক্রস n ম্যাট্রিক্স হচ্ছে। হ্যাঁ। তো স্যার এখান থেকে কিভাবে বলতে পারবো যে এটার র্যাঙ্কটা এই হবে 1 হবে? দেখো আগের দিন তোমরা একজন প্রুফ বলেছিলে যে র্যাঙ্ক অফ দ্য প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স ইজ লেস ইকুয়ালস টু মিনিমাম অফ দেয়ার ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক। তো আমরা সেই যে প্রপোজালটা এসেছিল সেইটা মেনে একটা সলিউশন ডান দিকে লিখেছি, কিন্তু অন্যভাবেও দেখা যায় না। কারণ তুমি ভি ইন্টু ভি ট্রান্সপোজ এটাকে যদি গুণ করো, হুম গুণ করে দেখো কি আসবে। লেট মি রাইট ইট, লেট মি টেক এ স্লাইড এন্ড লেট মি রাইট। একবারে মতো মতো করলে হবে, আমি এটাকে লিখি। প্লিজ ওয়েট, লেট মি কানেক্ট মাই ট্যাব। এটাকে লিখে দেখালে সব থেকে সুন্দর হবে। ওটা আগের দিন একজন তোমরা প্রুফটা বলেছিলে বলে এর মধ্যেই লিখেছি। টুডে ইজ লেকচার 4। আজকে হচ্ছে 25। ওটা ছিল যে ধরো ভিটা হচ্ছে তো আমার এটা V1 V2 V3, ধরো V4 নিলাম, আমি চারটেই নিলাম। হ্যাঁ, এবং এটা হচ্ছে নট থিটা, চারটে নিলাম। এবারে ভি ইন্টু ভি ট্রান্সপোজ আমি করছি। জয়েন করলো, ভিটা নিলাম। তো এবারে তুমি এটা হচ্ছে ভি ইন্টু ভি ট্রান্সপোজ, রাইট? ভি ইন্টু ভি ট্রান্সপোজ, তো এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, হোয়াট আর ইউ গেটিং? দিস ইজ V1 V2 V3 V4, এটা আছে ইন্টু তোমার এটা রো ভেক্টর V1 V2 V3 V4। এবার এটা যেহেতু এটা 4x4 ম্যাট্রিক্স পাবে, তো সেটা দেখো ফার্স্ট রোটা কি আসছে। ফার্স্ট রোটা আসবে V1 ইন্টু V1, তারপরে দেখো V1 ইন্টু V2, তারপরে V1 ইন্টু V3, তারপরে V1 ইন্টু V4। ইজন্ট ইট? সেকেন্ড রোটা দেখে, সেকেন্ড রোটা কি আসবে বলতো? V2 ইন্টু এই যে V1 V2 V3 V4, এটা, তাই না? থার্ড রোটা দেখো V3 ইন্টু V, ফোর্থটা V4 ইন্টু। তাহলে কি হলো? এর প্রত্যেকটা রো হচ্ছে ভি এর স্কেলার মাল্টিপল, ইজন্ট ইট? এবারে তুমি যখন এটা করবে, রো অপারেশন করবে, কি বলতো? রো অপারেশনটা করবে ধরো এই R2 মাইনাস V2 বাই V1 R1। V1 V2 V3 এর মধ্যে আমি এটা ধরে নিলাম যে উইদাউট লস অফ জেনারেলিটি V1টা নন, যেটা নন জিরো আমি সেই রোটাকে লিখবো আর উইদাউট লস অফ জেনারেলিটি আমি এটা দিয়ে ধরে। তখন এই অপারেশন গুলো যেই চালাবো, R3 মাইনাস V3 বাই V1 R1 and R4 minus V4 by V1 স্যার এইখান থেকে ডাইরেক্ট তো বলে দেওয়া যায় যে যে কোনো একটা রো স্পেস সেটা লিনিয়ার কম্বিনেশন অফ অর্ডারস। শিওর শিওর, এটাকেও বলা যায়, সেভাবেও বলা যায়।
কিন্তু তুমি দেখো এটা 0, সব 0 হচ্ছে না? তাহলে এবার র্যাঙ্কটা করো। So therefore rank of A is 1, কারণ তোমার ভিটা নন নাল, তাহলে ফার্স্ট রোতে অন্তত একটা এন্ট্রি তো নন নাল বডি, নন জিরো। সরি, প্রথমটা V1 ইন্টু V। এইভাবে করা যায় যে V1টা যদি নন জিরো হয় তাহলে R1টাকে রেখে সেইটার হেল্প নিয়ে বাকি রোগুলো সব জিরো করে দেবো। আর যদি V2টা নন জিরো হয় তাহলে R2টাকে রেখে ওইটার হেল্প নিয়ে বাকিগুলো সব জিরো করবো। বা ইকুইভ্যালেন্টলি এটা বলা যায় যে প্রত্যেকটা রো যেহেতু V এর স্কেলার মাল্টিপল, ফলে দ্য রো স্পেস অফ দ্য ম্যাট্রিক্স A that is actually generated by the vector V. Alternatively, এটা একটা অল্টারনেটিভলি বলা যায় alternatively the row space of A is generated by V এবং এটা নন নাল ভেক্টর। So therefore rank of A is the dimension of the row space. আমরা এটা জানি তো সকলে? যদি জানি তাহলে অসুবিধা নেই। row space of A which is 1, কারণ রো স্পেসের জেনারেটর হচ্ছে V আর ভিটা নন নাল ভেক্টর। So therefore the row স্পেসের বেসিসটা হচ্ছে V, one of the basis of the row space, তার একটাই ভেক্টর আছে, রাইট? এভাবে বলা যায়। রো স্পেস হবে ম্যাট্রিক্স কি? রো স্পেস হবে ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্সের রো গুলোর যে লিনিয়ার স্প্যান সেটা, বা রো গুলো দিয়ে জেনারেটেড যে সাবস্পেস অফ R4। ফলে আগের দিন একরকম ভাবে বলেছিল, তোমরাই বলেছিলে প্রমাণ, তো সেরকম ভাবে করা হয়েছিল। কিন্তু সবসময় যে মানে there are other ways to look into the matter, অন্যভাবেও জিনিসটার দিকে আলোকপাত করা যায়। Any other question? এটাকে কি লিনিয়ার ট্রান্সফরমেশন ভেবে করা যায় ম্যাট্রিক্সের? তো এটা লিনিয়ার ট্রান্সফরমেশন ভেবে যাবে না তা নয়। দেখো, লিনিয়ার ট্রান্সফরমেশন ভেবে করতে বলছে, সেটা সেভাবেও কিন্তু করা যায়। আমি জাস্ট লেট মি, আসফাক যেটা বলছে অল্টারনেটিভলি আমি সবগুলো আমরা বলিনি, তার কারণ এগুলো আমরা এখন আলোচনা করিনি লিনিয়ার ট্রান্সফরমেশন গুলো। দেখো, যদি এই V can be viewed as a mapping from Rn to R, কি করে? হ্যাঁ, এটা হচ্ছে ম্যাপিংটা যাবে x1 up to xn, আমরা এখানে Rn ধরেছি, বা যদি 4 ধরি এটা R4। So that goes to V1 x1 up to plus V4 x4. This is a linear map. It's a linear transformation. আর V ট্রান্সপোজটা হচ্ছে এটা R থেকে R4 এ, রাইট? এটা R থেকে কিরকম? এখানে এটা T নাও, that T goes to T into মানে T into that V1 V2 this, এটা হচ্ছে V ট্রান্সপোজ। এবার যেই তুমি A বলবে, এটা বলছো যে V into V ট্রান্সপোজ, এটা বেসিক্যালি V কম্পোজ V ট্রান্সপোজ। তাহলে এটা কোথা থেকে কোথায় হচ্ছে? কম্পোজিশন ম্যাপ R4 থেকে R4 হচ্ছে না? না, সরি, লেট মি সি। আর ভিটা হচ্ছে R2 আর হয়ে যাচ্ছে তো স্যার। লেটস সি, নো R2 নয়। আমরা ভিটাকে যেটা করেছি, ভিটা হচ্ছে n/1 সাইজ,
n/1 সাইজের হলে এটা 1 থেকে n এ হবে। লেটস সি, এটাকে আমরা r থেকে r4 এ করব। সেটাকে কিভাবে করব? এটাকে করব হচ্ছে যে t goes to t into v, রাইট? আর v ট্রান্সপোজটা হচ্ছে 1/4, সো r4 থেকে r এ সেটা যাবে এরকম যে this is your x1 x2 x3 x4, that would goes to x1 v1 up to x4 v4 হলে yes, ভিটা 4/1 ম্যাট্রিক্স, তার মানে r1 থেকে r4 এ, আর ভি ট্রান্সপোজটা 1/4 ম্যাট্রিক্স, মানে r4 থেকে r। এবার এইটা দেখো কম্পোজিশনটা এটা হলো, হ্যাঁ, ভি ইন্টু ভি ট্রান্সপোজ মানে কম্পোজিশন অফ দিস টু ম্যাট্রিক্স। এবারে কম্পোজিশন হলে কি হয়, এটা কোথা থেকে ভায়া হয়ে যাচ্ছে? দেখো যে r4 থেকে r এ যাচ্ছে আর r থেকে r4 এ যাচ্ছে, তাই না? এটা তো হচ্ছে ভি ট্রান্সপোজ আর এটা হচ্ছে, কিন্তু এই ভায়া হয়ে যাওয়ার কারণে হ্যাঁ, র্যাঙ্ক অফ এটা অলওয়েজ আমরা দেখাবো লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। আপাতত এটাকে আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে ডাইমেনশন অফ দা ইমেজ অফ এ। কোন একটা ম্যাট্রিক্সকে যদি ম্যাপ আকারে লিখি আমি, তাহলে সেই ম্যাপের যে ইমেজের ডাইমেনশন হবে সেটাই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, দ্যাট উই শ্যাল শো লেটার। এটা এই জিজ্ঞাসার চিহ্ন লিখছি, এটা আমি দেখাবো পরে। তাহলে এবারে এই ইমেজটা দেখো, ইমেজটা কি হবে? মানে তোমার ইমেজ অফ এ, তুমি দেখো ইমেজ অফ এটা কি হবে যে এটা হবে ভি অফ ইমেজ অফ ভি ট্রান্সপোজ, তাই না? এবার এটা তো সাবসেট অফ ভি অফ আর, রাইট? yes or no? কারণ ইমেজ অফ ভি ট্রান্সপোজটা তো আর এর সাবসেট হবে। এবার ভিটা আর কে যেখানে, মানে আর এর যে সাবসেট হবে, ইমেজ অফ ভি ট্রান্সপোজটা হচ্ছে আর এর সাবসেট, সেই সাবসেটকে ভি যেখানে নিয়ে যাচ্ছে সেটাই ইমেজ অফ হয়ে হবে। কিন্তু এটা তো হচ্ছে ওয়ান ডিমেনশনাল, রাইট? ফলে একটা ওয়ান ডিমেনশনাল জিনিসকে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন সে কখনো ডাইমেনশন বাড়ায় না, বিকজ অফ র্যাঙ্গনালিটি। র্যাঙ্গনালিটি কি বলছে যে ডোমেনের ডাইমেনশনটা ইজ ইকুয়ালস টু সামথিং প্লাস ইমেজের ডাইমেনশন। তাতে বোঝা যাচ্ছে ইমেজের ডাইমেনশনটা ডোমেনের ডাইমেনশনের থেকে কম, সো দেয়ারফর this is I mean this dimension is less equals to dimension of v of r, and you know this is less equals to 1. তাহলে র্যাঙ্ক অফ less equals to 1। হ্যাঁ, এই ইনইকুয়ালিটিটা হলো কিন্তু দিস ইজ বাই র্যাঙ্গনালিটি। এতে র্যাঙ্গনালিটির জায়গাটা কোথায়? যে র্যাঙ্গনালিটি বলছে যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন সে যখন ট্রান্সফর্ম করছে, ডোমেনের যা ডাইমেনশন, তার সেই ডোমেনটাকে যেখানে ম্যাপ করছে, ডাইমেনশনটা কমবে ছাড়া বাড়বে না। সেটা খুব স্বাভাবিক যে যখন তুমি ট্রান্সফর্ম করতে করতে যেগুলো কার্নেল বা যেগুলো নালিফাইড হয়ে গেল, কার্নেলে থাকলো, ওরা তো ঝরে পড়লো, বাকি যারা সার্ভাইভ করছে তারা ওর থেকে ডোমেনে যাচ্ছিল তার থেকে কম। আমরা এগুলো লিনিয়ার ট্রান্সফরমেশনে গিয়ে ইন ডিটেল বলবো ডেফিনেটলি। তবু তোমরা জানতে চেয়েছো বলে, আশফাক অলরেডি জানে থিওরিগুলো, সেই কারণে মনে হয়েছে যে লিনিয়ার ট্রান্সফরমেশন দিয়েও পড়ায়। সো তাহলে এটা হলো, আর এই ভিটা নর্মাল বলে এটা হচ্ছে নন জিরো ম্যাট্রিক্স, তো সেই কারণে র্যাঙ্ক অফ এটা now combining these two, this is also a valid explanation. এইভাবেও কেউ বলতে পারে, তাতে অসুবিধা কিছু নেই। ঠিক আছে আশফাক, হ্যাঁ স্যার, বলা যাবে, অসুবিধা নেই।
বেশ, আমরা আগের দিন কি করেছিলাম সেটাতে সেটা বলছিলাম, সেখানে আমাদের একটু দেয়। দেখো আগের দিনের এই এটা ছিল, আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি, যে যতদূর আলোচনা করেছিলাম ওই র্যাঙ্কের বিভিন্ন ধরনের অঙ্ক টঙ্ক হয়েছিল। তারপর লাস্টে এটা ছিল একটা, যে 6 নম্বরটা দেখো, এ আর বিটা 4x4 ম্যাট্রিক্স, প্রত্যেকের র্যাঙ্ক 2, তাহলে র্যাঙ্ক অফ এ ইন্টু এ প্লাস বি এই সময়। এগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে না। তারপরে আমরা ডাইমেনশনে এসেছিলাম, ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস। দেখো ডান দিকে ডেফিনেশনটা লিখেছি, ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস ইজ দ্য নাম্বার অফ স্কেলার্স required to specify an arbitrary vector in the vector space. তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিগ্রিজ অফ ফ্রিডম, ফিজিক্সে যে ডিগ্রিজ অফ ফ্রিডম পড়ো সেটাই। সেই পরিপ্রেক্ষিতে 7 নম্বরে দেখো, কালেকশন অফ অল দোজ x1 x2 x10 which satisfies a Fibonacci like relation. দেখো x1 plus x2 is x3, x2 plus x3 is x4, something like that. তাহলে এর ওখানে অনেকগুলো ইকুয়েশন আছে, বুঝতেই পারছো। তো মানে 9খানা ইকুয়েশন আছে, সেক্ষেত্রে এর ডাইমেনশনটা কি হবে এটা আমরা দেখেছিলাম, যে once you know x1 x2 you actually get to know everything. You can specify a point. So dimension is 2. আমরা কিন্তু বেসিস সিরিজ বের করি, বেসিস সিরিজ কিন্তু বের করি। তারপরে লাস্ট আরো একটা আলোচনা হচ্ছিল, যে এটার পরে আমরা কয়েকটা ভেক্টর স্পেসের ডাইমেনশন লিখছিলাম, তার মধ্যে একটা হচ্ছে সেট অফ অল 3x3 স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স। এটা ভেক্টর স্পেস হয় এই কারণে যে দুটো স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স নিলে সামটাও স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স, এটা স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্সকে যদি স্কেলার দিয়ে গুণ করো স্টিল স্কিউসিমেট্রিক, সো দেয়ারফর ইটস এ ভেক্টর স্পেস। ঠিক আছে, আর ভেক্টর স্পেসের ডেফিনেশন লুজলি কি করে বলবে সেগুলো আমি বলিনি, তোমরা জানো বলে। ভেক্টর স্পেসকে কি করে ডিফাইন করো, লুজলি স্পিকিং, যে যেখানে একটা অ্যাডিশন আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন আছে, এন্ড দে আর কম্পারেবল, দ্যাটস ইট। ডিটেইল ডেফিনেশনে না গিয়ে, ফলে এখানে যেহেতু আমরা দেখলাম যে স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স যোগ করলে স্কিউসিমেট্রিক হয়, স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলেও স্কিউসিমেট্রিক হয়, সো দেয়ারফর দে আর কম্পারেবল রিলেশন। হ্যাঁ, এবং তাদের মধ্যে আর যা যা কম্পারেবিলিটি থাকা দরকার সবগুলো আছে। ইটস এ ভেক্টর স্পেস। এর ডাইমেনশন কত হবে, এটা স্কিউসিমেট্রি 3x3 ম্যাট্রিক্স লিখে দেখো যে কটা স্কেলার লাগে, দ্যাটস ইট। দেখো ওখানে এটা লিখে দেখেছি আমরা 3x3, তা আমরা দেখলাম এবিসি জানলেই হয়, 3টে স্কেলার জানলেই হবে, সো দেখো ডাইমেনশন। আমরা বেসিস বের করছি না কিন্তু। 9 নম্বরে দেখো, আমরা ভেক্টর স্পেস অফ অল solutions of a given particular 3x3, a particular third order differential equation, তাহলে তার ডাইমেনশন কত হবে? আমরা জানি যে থার্ড অর্ডার হলে ওর যে অক্সিলারি ইকুয়েশনে 3টে রুট হবে, ফলে যে কোনো 3টে স্কেলার দিয়ে লিখে দেওয়া যাবে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, সিমেট্রিক ম্যাট্রিক্স হলে তাহলে কত হবে, n/2 + n করব? সিমেট্রিক ম্যাট্রিক্স সাইজ কত নিচ্ছ বলো? n সাইজে যদি হয়। আচ্ছা ঠিক আছে, আসছি ওটা। কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনে অঙ্কটা দেখো, হুম। সেটা বল সলিউশন অফ এ গিভেন পার্টিকুলার থার্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো তার সলিউশন লিখতে গেলে 3টে স্কেলার লাগে, c1 c2 c3, সো দেয়ারফর ডাইমেনশন ইজ 3। আমি এবারে এটাতে যাচ্ছি, তুমি এটা বলছো। লেট মি কাম টু দিস। এটা আমরা আজকে প্রবলেম হিসেবে লিখছি। Let V be the vector space be all those MNR থেকে নিয়েছি মানে n/n ম্যাট্রিক্স। তুমি সিমেট্রিক চাইছো তাই না? হ্যাঁ স্যার। রাইট, সিমেট্রিক ম্যাট্রিক্স।
right? Then dimension of this কত হবে? বলো একটা n by n রিয়েল ম্যাট্রিক্স লিখতে গেলে সিমেট্রিক যদি হয় তাহলে কটা স্কেলার লাগে? তুমি এখানে লিখে রাখো। স্যার ওই তো ডায়াগোনাল বাদে বাকিটা তো হাফ হাফ হয়ে যাবে, মানে n/2 নাকি? বেশ, তুমি দেখো যে ডায়াগোনাল বরাবর লিখলে এখানে কারা থাকে? a11 a22, রাইট? আসলে ann, আর এখানে যাদেরকে লিখবে এখানেও তো তাদেরই লিখবে, তাদেরই, হ্যাঁ, মানে অর্ধেক হয়ে এটা যাবে। না জানলেও হবে কিন্তু। তাহলে টোটাল তোমাকে জানতে হবে, টোটাল জানতে হবে, কিন্তু প্রথমে ডায়াগোনালের গুলো জানতে হবে, সেটা n খানা। ডায়াগোনালের উপরেরটা হচ্ছে জাস্ট উপরের লাইনটা n-1 খানা, তার উপরেরটা n-2 খানা, তাই না? ডায়াগোনাল এবং তার উপরে, এবং লাস্টলি 2 + 1, এতগুলো জানতে হবে। ডায়াগোনাল এন্ড অ্যাবাভ, তাই না? ডায়াগোনালটাও জানতে হবে, তার উপরের গুলো। তাতে দেখো যে এই যে টোটাল লিখেছি এটাই, তাহলে এটা কত হবে? n × n + 1/2। কেউ এইভাবে দেখতে পারে, আবার কেউ এইভাবে দেখতে পারে যে টোটাল n² খানা ছিল, তার থেকে ডায়াগোনালটা তুলে রাখলো, ডায়াগোনালের উপরে এবং নিচে মিলে এতটা আছে, কিন্তু উপরেরটা জানলে নিচেরটা জানার দরকার নেই। তাহলে উপরে এতগুলো আছে, ডায়াগোনালের স্ট্রিক্টলি উপরে এতগুলো আছে, প্লাস ডায়াগোনালটাকে অ্যাড করে দাও। দেখো সেটাও এটাই হবে। বুঝতে পেরেছি। মানে দুভাবেই কেউ হিসেব করতে পারে। স্যার উপরেরটা কিভাবে পেলেন? হ্যাঁ, উপরেরটা n + n-1 n-2। ওটা বললাম যে ডায়াগোনালের n খানা জানতে হবে। আমাকে আগে বুঝতে হবে যে এটা n/n সিমেট্রিক ম্যাট্রিক্স জানতে গেলে অ্যাকচুয়ালি ডায়াগোনাল আর তার উপরের স্কেলার গুলো জানলেই হয়, কারণ নিচের গুলো হচ্ছে উপরের গুলো একই, রাইট? তাহলে ডায়াগোনালে n খানা জানতে হবে, আর ডায়াগোনালের ঠিক উপরে কখানা আছে? উপরের লাইনটাতে n-1 খানা, তার ঠিক উপরেরটাতে n-2 খানা, এরকম করে করে লাস্টে একদম কোনায় গিয়ে একটা আছে। এতগুলো সব আমার জানতে হবে। তাহলে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স অফ n/n সাইজে লিখতে গেলে কিন্তু আমাকে এই যে n × n + 1/2 খানা স্কেলার আমার জানা দরকার। সো দ্যাট ইজ দ্য ডাইমেনশন, রাইট? যে কোনো ভেক্টর স্পেস বলে আমরা ডাইমেনশন বের করব এই টেকনিক দিয়ে। কোনো বেসিসের গল্পে আমরা যাব না। তুমি এটা ট্রাই করে দেখতে পারো, যে কোনো ভেক্টর স্পেস নিয়ে তার মানে যে কোনো ভেক্টর স্পেস নিয়ে তুমি তার ডাইমেনশন নিজে নিজে বের করে দেখতে পারো, ঠিক আছে নাকি? আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি ডাইমেনশন রিলেটেড? মানে একটা কুইক বের করা, দেখো এই পরীক্ষাগুলোতে এমসিকিউ বেস পরীক্ষা হবে, এবং মানে এমসিকিউ বেস পরীক্ষাগুলো যখন হবে তখন অঙ্কটা কিন্তু তোমাকে করতে বলে, অঙ্কের উত্তর বের করতে বলে। এবার উত্তর বের করার ক্ষেত্রে ডাইমেনশনের জন্য এই যে টেকনিক আমরা শিখলাম এটা খুব ইউজফুল। তোমাকে অঙ্কটা করতে বলেনি কিন্তু, তাহলে তুমি সেই অনার্সে যেমন করে করতে যে একটা মাস্টার ডিগ্রিতে যে একটা বেসিস বের করলে বেসিসের নাম্বার অফ ভেক্টর হচ্ছে ডাইমেনশন, সেটা করতে বললে ঠিক আছে, কিন্তু এখানে তোমাকে অঙ্ক কেউ করতে বলেনি, উত্তর বের করতে বলেছে। সেই কারণে আমরা এরকম অনেক শর্টকাট কিন্তু ব্যবহার করবো, যেটা কুইক আনসার দিবে, কারণ এখানে তো একটা শর্ট টাইমে অনেকগুলো তোমার উত্তর করতে হবে না। অনার্স পরীক্ষায় বা মাস্টার ডিগ্রি পরীক্ষায় কি হয়, তুমি 3 ঘন্টার পরীক্ষা দাও, খুব হার্ডলি তুমি 15-20টা প্রশ্নের উত্তর দেবে, কিন্তু এখানে তোমাকে 2 ঘন্টায় 60টা প্রশ্নের উত্তর করতে হবে। ফলে মানে সেটা অনেক কঠিন ব্যাপারে, সময়টা ভীষণ ম্যাটার। তাহলে একটা অঙ্ক তুমি কষতে বসে গেলে অনেক সময় সাপেক্ষ, কিন্তু কিছু অঙ্ক যদি এরকম চটজলদি টুড়ি মেরে করে দিতে পারো, তুমি টাইমটাকে আর্ন করবে, করলে বাকি
যেখানে কষার দরকার তুমি একটু সময় নিয়ে করতে পারবে, সেই কারণে শর্টকাট গুলো বের করে। ভেক্টর স্পেসের ডাইমেনশনে যে কোনো অঙ্ক দিলে কিন্তু আমাদের করে ফেলতে পারা উচিত। স্যার হ্যাঁ বলো বলো। বলছি স্যার ইনফাইনাইট ডাইমেনশনটা ওই যেটা পলিনোমিয়াল নেওয়া হয় ওটা ছাড়া কি আরো কোনো আছে? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। স্যার ভেক্টর হ্যাঁ হ্যাঁ, কিভাবে স্যার ভেক্টর স্পেসটা সাজাতে পারা যায় একটু বলুন তাহলে, মানে ওইগুলো। আমরা দুটো একটা বলবো বলছো তার এক্সাম্পল? হ্যাঁ হ্যাঁ স্যার একটু বললে ভালো হয় ইনফাইনাইট যদি। বেশ। আর জিরো তো স্যার নাল স্পেস ছাড়া হবে না নাকি? না ঠিক, নাল স্পেসে নাল স্পেস জিরো ডাইমেনশন হচ্ছে নাল স্পেস, মানে ডাইমেনশন অফ দিস নাল স্পেস এটা হচ্ছে zero। এটা ঠিক। আর ডাইমেনশন অফ this PR, what is PR? PR is the polynomial space of all polynomial with real coefficient. এবং of all possible degree, আমরা কিন্তু এখানে n টাকে ভ্যারি করে দিলাম, রাইট? 0 ডিগ্রিরও হতে পারে, আর a1 এর কারণ আমার n টা কিন্তু ফিক্স নয়। ইউ আন্ডারস্ট্যান্ড? n টা ভ্যারি করছি মানে n could be 1, n could be 2, n could be 3, n could be 0 and n could be anything, right? Any natural number. ফলে এটা কিন্তু অ্যাকচুয়ালি the vector space of all polynomial with real coefficient. আমরা কিন্তু এখানে কিছু ডিগ্রি মেনশন করেছি, তাহলে এটা কিন্তু ইনফাইনাইট বাট কাউন্টেবল ইনফাইনাইট। কারণ দেখানো যায় যে 1x, x square, x cube and so and so is a countable set. এটা হচ্ছে বেসিস that one can show. কিন্তু আরো ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস আছে, যেমন তুমি ধরো এটাকে নাও, this is called C0. What is this C0? C0 is all those real sequence. All those real sequence is converging to 0. এটা একটা ভেক্টর স্পেস। কি করে? এই সিকোয়েন্সের যে পয়েন্ট ওয়াইজ অ্যাডিশন, মানে xn প্লাস yn মানে হচ্ছে টার্ম ওয়াইজ অ্যাডিশন। যে xn প্লাস yn এই যে সিকোয়েন্স, তার টার্ম গুলো হচ্ছে x1 প্লাস y1, x2 প্লাস y2, x3 প্লাস y3 and so on. আবার স্কেলার মাল্টিপ্লিকেশনটাও টার্ম ওয়াইজ আন্ডার দিস ভেক্টর স্পেস। হ্যাঁ, এবং তুমি দেখো যে দুটো সিকোয়েন্স প্রত্যেকই যদি জিরোতে কনভার্জ করে, সামটাও জিরোতে কনভার্জ করবে, স্কেলার মাল্টিপলটাও। কিন্তু এটা একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। তুমি বলবে যে এটা ইনফাইনাইট ডাইমেনশনাল কি করে বুঝবো? বেসিসটা কি 1/n 1/n স্কয়ার ওইভাবে নেবো নাকি? 1/n তুমি e1 e2 en গুলো নাও না। e1 মানে হচ্ছে 1 0 0 0 0 0 সব 0, e2 মানে 0 1 সব 0, তারপর মানে en হচ্ছে সেই সিকোয়েন্স যার n এর পজিশনটা 1, বাদ বাকি সব 0। তাহলে চেক করে দেখানো যায় যে এটা একটা ইনফাইনাইট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, দিস e1 e2 en। এটা আমি একটা লিখলাম, তারপরে এই যে C01 সেটা বল কন্টিনিউয়াস ম্যাপ রিয়েল ভ্যালুড, এটা বল রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ম্যাপ, দিস ইজ continuous. ঠিক আছে? আচ্ছা তোমরা মাইক্রোফোনটা অফ করো, নাহলে আওয়াজ হচ্ছে। মাইক্রোফোন অন করে রেখেছো, অফ করো।
দরকার হলে শুধু অন করো। এটা একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, মানে দুটো কন্টিনিউয়াস ফাংশন অ্যাড করলে দেখবে কন্টিনিউয়াসই হয়, হ্যাঁ, স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে কন্টিনিউয়াস হয়, সো ইটস এ ভেক্টর স্পেস। এরকম আরো সমস্ত রাখা যায়। ধরো আমি ওটা না রেখে আরেকটা লিখছি, এটাকে বলে দিস ইজ এল ইনফিনিটি। হোয়াট ইজ এল ইনফিনিটি? এল ইনফিনিটি হচ্ছে অল দোজ এক্সেন, এটা একটা নাম আর কি। এক্সেন গুলো সব রিয়েল, আর এটা বাউন্ডেড সিকোয়েন্স, সুপ অফ মড এক্সেন স্পেস অফ অল বাউন্ডেড রিয়েল সিকোয়েন্স। হ্যাঁ, এটাও একটা ভেক্টর স্পেস, বিকজ দুটো বাউন্ডেড সিকোয়েন্সের সাম হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। একটা বাউন্ডেড সিকোয়েন্সকে যদি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করো রিয়েল নাম্বার দিয়ে, ইট ইজ अगेन বাউন্ড। সো এরকম এরা সমস্ত আর ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এবার ব্যাপার হচ্ছে যে এখানে বাদবাকি যেগুলো লিখলাম না, C0, L ইনফিনিটি, হ্যাঁ, C01, আরো এই সমস্ত লেখা যায়, এদের ডাইমেনশন কোনোটাই কাউন্টেবল না, কিন্তু সেটা এক্সপ্লেন করার জায়গাতে আমি নেই এখন। এবারে একটা ভেক্টর স্পেস ইনফাইনাইট ডাইমেনশনাল, এটা কি করে বুঝবো? দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে ক্রুশিয়াল। এ ভেক্টর স্পেস V is infinite dimensional if and only if, right? এটা কিন্তু ডেফিনেশন নয়, কিন্তু টেস্ট করার একটা টেকনিক বলছি। There exists an infinite linearly independent infinite in fact countable infinite হলেই হবে linearly independent subset। মানে V এর ভেতরে যদি একটা countable infinite linearly independent subset পেয়ে যেতে পারো, then it is infinite dimension। তোমার বেসিসে যাওয়ার দরকার নেই। এবার তাহলে বলবে ফাইনাইট ডাইমেনশনাল কি করে বলবো? হ্যাঁ, এটা কিন্তু ডেফিনেশন নয়, আমি ডেফিনেশনটা দিচ্ছি, দেখো ফাইনাইট ডাইমেনশনাল a vector space V is called finite dimensional if there exists a finite subset S of V such that V is linear span of S। মানে একটা যদি ফাইনাইট স্প্যানিং সেট পাওয়া যায়, then it is a finite dimensional। Otherwise V is called an infinite dimensional তাহলে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের ডেফিনেশন কি? a vector space which is not finite dimensional। not finite dimensional মানে কি? ওর ভেতরে কোনো ফাইনাইট স্প্যানিং সেট পাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? স্যার একটা জিনিস বলছি স্যার, ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস অলওয়েজ তো কাউন্টেবলি ইনফাইনাইট হয়, নো আনকাউন্টেবলি নো আনকাউন্টেবলি ইনফাইনাইটও হয়। আনকাউন্টেবলি হয়। যদি আনকাউন্টেবলি হয়, শুধু ওই পলিনোমিয়াল যেটা আছে হাতের কাছে ওটাই কাউন্টেবলি ইনফাইনাইট ডাইমেনশনাল, এবং আনকাউন্টেবল হয় বলে, যেমন ধরো C01, এটা আনকাউন্টেবল ডাইমেনশন হয় বলেই নিউমেরিক্যাল অ্যানালিসিস সাবজেক্টটা আছে। এরকম ভাবে নিউমেরিক্যাল অ্যানালিসিসের মেইন থিম কি? যে কোনো কন্টিনিউয়াস ফাংশনকে আমরা পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে চাই। হ্যাঁ, এটা একটা গুড নিউটনস এক্সাম্পল। ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা বলো, ব্যাকওয়ার্ড ডিফারেন্স বলো, লাগরেঞ্জ পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করা বলো,
আমরা যে ইন্টারপোলেশন ফর্মুলাই নেই, it is actually we try to approximate a continuous function by a polynomial of various kinds. নিউটন ফরওয়ার্ড এক ধরনের পলিনোমিয়াল, ব্যাকওয়ার্ড এক ধরনের, লাগরেঞ্জে ডিভাইডেড ডিফারেন্স আর এক ধরনের পলিনোমিয়াল। যেটাই হোক, তো পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন এটা হচ্ছে এই কারণে যে এই পলিনোমিয়াল গুলো যদি মানে কন্টিনিউয়াস ফাংশনের কালেকশনটা যদি একটা কাউন্টেবল ডাইমেনশন হতো, তাহলে ওই অ্যাপ্রক্সিমেট করার ব্যাপার আর থাকতো না। মানে কন্টিনিউয়াস ফাংশন একটা পলিনোমিয়ালই হয়ে যেত, মানে লিনিয়ার কম্বিনেশন অফ ফাইনাইটলি মেনি পলিনোমিয়াল হয়ে যেত, হুইচ ইজ এ পলিনোমিয়াল। ফলে অ্যাপ্রক্সিমেট করার গল্প আর থাকতো না। রাইট, স্যার অ্যাপ্রক্সিমেশন থিওরিটাই উঠে যেত। স্যার বলো। ওই ইনফাইনাইট কাউন্টেবল ওটা একটু বুঝিয়ে বলবেন, ওটা বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, ইনফাইনাইট কাউন্টেবল যেটা লিখেছেন, হ্যাঁ, ইনফাইনাইট তো অ্যাকচুয়ালি আনকাউন্টেবল হয়, তো এটা একটু না, বুঝিয়ে- ইনফাইনাইট কাউন্টেবলও হয়, আনকাউন্টেবল হয়। যেমন ইনফাইনাইট কাউন্টেবল মানে হচ্ছে ধরো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 তুমি কাউন্ট করতে পারছো। আবার ইনফাইনাইট আনকাউন্টেবল হচ্ছে রিয়েল নাম্বারের সেটটা, ওখানে তুমি কাউন্ট করতে পারবে। বুঝলে তৌসিফ? হ্যাঁ স্যার। কাউন্টেবল সেট আর আনকাউন্টেবল সেটের ফারাকটা কোথায়? যে কাউন্টেবল সেটটা তুমি গুনতে পারবে বা ইকুইভ্যালেন্টলি ন্যাচারাল নাম্বার সেটের সাথে একটা 1 1 করেসপন্ডেন্স পাবে, মানে 1 2 3 করে বলতে পারবে। ধরো একটা সেটের এলিমেন্ট গুলো 1 2 3 নয়, কিন্তু তুমি x1 x2 x3 এরকম করে করে বলছো, তার মানে কি অ্যাকচুয়ালি এই 1 2 3 এর সাথে রিলেট করছো ন্যাচারাল নাম্বারের সাথে, ন্যাচারাল নাম্বারের সাথে একটা 1 1 করেসপন্ডেন্স করছো, সাচ এ সেট ইজ কল্ড কাউন্টেবল ইনফাইনাইট। আর যেখানে এটা করা যাবে না, দ্যাট ইজ কল্ড আনকাউন্টেবল ইনফাইনাইট। হ্যাঁ, বলো বলো, আর কেউ কিছু বলছিলে? আর কেউ কিছু বলবে? কেউ একজন কিছু বলতে যাচ্ছে না? বলছি এই যে সিকোয়েন্সটা এল ইনফিনিটির কেসটা একটু বলুন ওটা স্যার। এল আনকাউন্টেবলি ইনফিনিটিতে হচ্ছে ওটা আমরা সিকোয়েন্স আছে সেই স্যার। সব সিকোয়েন্স স্যার ওটা তো নিয়েছি। ন্যাচারাল নাম্বার। হ্যাঁ স্যার, ন্যাচারাল নাম্বারের যেহেতু কেস আসছে, তাহলে ওটা তো কাউন্টেবলি ইনফাইনাইট হবে নাকি? না, কোনটা ন্যাচারাল নাম্বারের কেস? ওই যে সেট অফ অল সিকোয়েন্সেস এল ইনফিনিটি, যেটা না, সুপ্রিমামটা বাউন্ডেড। এখানে তোমাকে বুঝতে হবে যে একটা সিকোয়েন্স সেটা কাউন্টেবল সেট, হুম। সিকোয়েন্সের মেম্বার গুলো নিয়ে, কিন্তু এখানে ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলো একটা একটা সিকোয়েন্সের মেম্বার নয়। সিকোয়েন্সে একটা পার্টিকুলার সিকোয়েন্সের মেম্বার গুলো নিলে সেটা কাউন্টেবল, তাকে আমি x1 x2 x3 করে লিখছি। বাট আই এম টেকিং অল পসিবল সিকোয়েন্স ওয়্যার মাই xn ভ্যারিজ ওভার অ্যান আনকাউন্টেবল সেট আর। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আমি যদি xn গুলোকে আর এ ভ্যারি না করিয়ে শুধু 2 এলিমেন্ট সেট 0 আর 1 এ ভ্যারি করাতাম, I mean if I collect all those sequence xn such that my xn is not belonging to R but a very restricted one, xn is either 0 or 1, only two possibility. Even still that, such a collection is uncountable. Do you know that? I repeat again. আমি তো এল ইনফিনিটির মধ্যে সেই সমস্ত সিকোয়েন্স গুলো নিয়েছি যেখানে xn গুলো রিয়েল নাম্বার। আমাদের রিয়েল নাম্বার না নিয়ে আমি বলছি যে আমি যদি শুধু xn গুলো 0 আর 1 এর মধ্যে নিতাম, xn আইদার 0 আর 1 মানে বাইনারি, তাহলেও এই কালেকশন অফ অল সিকোয়েন্সেস এটা আনকাউন্টেবল সেট হতো। এটা জানো? আমরা অ্যানালিসিস করার সময় কাউন্টেবল সেট আনকাউন্টেবল সেটের গল্প এটা করব, তবে আমি এখানে লিখে রাখছি যে দিস সেট ইজ a collection of all this xn, I repeat again, why xn is 0 or 1 only, আর এর কথা ছাড়ো। হ্যাঁ, এই যে কালেকশন is an uncountable set. Do you know this? এটা জানো তোমরা?
ফলে ওপরের যে আমি এল ইনফিনিটি লিখেছি সে তো এর থেকে অনেক হিউজ বড় সেট, কারণ এক্সএন গুলো তো যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, আর এ তো খুবই ছোট একটা ব্যাপার। তুমি ন্যাচারাল নাম্বারের সাথে রিলেটেড বলে বলছো কাউন্টেবল, সেটা হচ্ছে একটা সিকোয়েন্সের মেম্বার গুলো, কিন্তু আমি তো সিকোয়েন্সের কালেকশন গুলো নিচ্ছি, সিকোয়েন্সের মেম্বারের কালেকশন তো নিচ্ছি না, আমার সিকোয়েন্সটা ফিক্স নয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বাট ফলে এইটা সিকোয়েন্সের প্রুফটা মেম্বার করিয়ে গুলো ন্যাচারাল নাম্বারের সাথে রিলেটেড ঠিকই, কিন্তু সিকোয়েন্স গুলো নয়। when I am taking all such sequences, তখন আর ন্যাচারাল নাম্বার থাকছে না ওখানে। মানে ওই 0 1 গুলো যত পসিবল ওয়েতে পাশাপাশি লিখে সিকোয়েন্স তৈরি করতে পারো, all such things will occur. ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। সিকোয়েন্সের জেনারেটিং যে সিকোয়েন্স জেনারেটিং যে ভেক্টর স্পেস গুলো পাচ্ছি, ফাইনাইট ডাইমেনশন এরকম কি সিকোয়েন্সের ভেক্টর স্পেস পাওয়া সম্ভব? না, তুমি সিকোয়েন্সের ভেক্টর স্পেসে যখন তুমি যাবে, হ্যাঁ, সেটাকে ফাইনাইট ডাইমেনশন করা মুশকিল হবে। সেটা করতে পারো, গায়ের জোরে করা হবে। যেমন ধরো এটা আমি যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এটা গায়ের জোরে আমি করছি, এটাকে ঠিক সেই কালেকশন বলা হচ্ছে না। আমি বলে দিলাম যে এক্সএন গুলো আরে তো আছেই বেশ, আর এক্সএন আর অল জিরো ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু 2025 বা গ্রেটার দ্যান 2025, এটা বলে দিলাম। তাহলে যদিও বলছি সিকোয়েন্স, তার মানে অ্যাকচুয়ালি কি হবে, এখানে x1 এখানে x2 করে করে x2025 হবে, তারপরে সব জিরো হবে না, তাহলে বাকি ওদিকে আর ভ্যারি করছে না তো। তাহলে এটা কিন্তু বেসিক্যালি রিলেটেড টু r⁴ 2025। ফলে ডাইমেনশন অফ দিস ভেক্টর স্পেস এটা কিন্তু 2025। কিন্তু কেউ গায়ের জোরে বলতে পারে কালেকশন অফ সিকোয়েন্স নিয়েছি আমি, কিন্তু তুমি তো অল সিকোয়েন্স নাওনি, বুঝতে পারছো? আর স্যার এরকম করে আমরা বাই হুক অর ক্রুক একটা কালেকশন অফ পার্টিকুলার টাইপ অফ সিকোয়েন্স যা ডাইমেনশনটা ফাইনাইট আর করতেই হবে। কিন্তু তুমি যদি ইফ ইউ লেট দ্যাট এক্সটেন্ড ভ্যারি, হ্যাঁ, ফর ইনফিনিটলি মেনি টার্মস, দেন ইউ ওয়ন্ট গেট। ঠিক আছে, মানে ইনফাইনাইট ডাইমেনশনে গিয়েই এইসব হ্যাজার্ড গুলো চলে এলো, তাই না? কিন্তু ইনফাইনাইট ডাইমেনশনের ডেফিনেশনটা দেখো আমি কিভাবে দিচ্ছি। A vector space is called infinite dimensional which is not finite dimensional. And what is finite dimensional? A vector space is called finite dimensional যদি ওর একটা ফাইনাইট সাবসেট থাকে যে ওকে স্প্যান করছে, রাইট? আমি থিওরিটিক্যাল আলোচনায় বেশি যেতে চাই না, এটা আমাদের উদ্দেশ্যও নয়, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে অঙ্ক কষার ট্রিকটাকে শেখা, বিশেষ করে এমসিকিউ। কিন্তু তোমরা জাস্ট একটু খুঁচিয়ে দিলে বলে যে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস মানে কাউন্টেবল সব বা আর কারা আছে, এরকম আরো বহু ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস আছে যার বেশিরভাগই হচ্ছে আনকাউন্টেবল ডাইমেনশন। এবার কেন আনকাউন্টেবল ডাইমেনশন হচ্ছে সেটা সেই আলোচনা আমি যাচ্ছি না, এটা খুব সিরিয়াস আলোচনা, লেটস নট গো ইনটু দ্যাট। এটা মানে এসএসসির বিষয় নয়। আপনার কিছু বলছো নাকি? হ্যাঁ, এই ডাইমেনশন রিলেটেড বাট ইনফাইনাইট না, ফাইনাইট ডাইমেনশনের একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, ফাইনাইট ডাইমেনশনাল বলো। একটা ভেক্টর স্পেসের ডাইমেনশনটা, জেনারেলি ভেক্টর স্পেস আমরা সাধারণত তো আরটাকে বা কমপ্লেক্স নাম্বারটাকে ফিল্ড হিসেবে নিচ্ছি। যদি সেটা ফাইনাইট সেট ফিল্ড হয়ে যায়, মানে জেড এল এই টাইপের কোনো সেট, সেক্ষেত্রে ডাইমেনশনে কি কোনো ইজি ওয়ে আছে ফাইন্ড আউট করার? ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড আমরা এটা যে লিখেছি, দেখো আশপাশের প্রশ্নটা হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আন্ডারলাইন ফিল্ডটাকে আর বা সি ধরছি, তো ও বলছে যদি সেটা
মানে ফাইনাইট ফিল্ড হয়, জেড মড পি হয়। তো জেড মড 3 হলো, জেড মড 5 হলো, আমরা তো জানি ফর প্রাইম পি জেড মড পি ইজ এ ফিল্ড। যদি ওভার দ্যাট ভেক্টর স্পেস হয় সেক্ষেত্রে ডাইমেনশন বের করার শর্টকাট টেকনিক কি হবে? দেখো ডাইমেনশনের আমরা যে ডেফিনেশনটা লিখেছি যে is a minimum number of scalar required to specify an arbitrary vector, এটা অলওয়েজ ট্রু, ঠিক আছে? এটা যে ফিল্ডই হোক, রাইট? যেমন ধরো এটা যদি আমি বলি ভি, তুমি যেমন এটা আর ক্রস আর যদি এন ফোল্ড হয়, এটা তো আর এন, এটা ভেক্টর স্পেস হচ্ছে ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড আর, এটা হচ্ছে এন, রাইট? এটা আমরা জানি। কিন্তু এটা ধরো আমি নিলাম জেড মড ফি ক্রস জেড মড ফি, এরকম এন খানা, রাইট? এন ফোল্ড। এটাও কিন্তু আন্ডার পয়েন্ট ওয়াইজ অ্যাডিশন এন্ড পয়েন্ট ওয়াইজ স্কেলার মাল্টিপ্লিকেশন, ইট ইজ এ ভেক্টর স্পেস এন্ড ডাইমেনশন অফ ভি ওভার জেড মড ফি। নিচে যেটা লিখছি এটা কি আন্ডারলাইং ফিল্ড, এটা কিন্তু এখানে এতে কোনো রদ বদল হবে না। তার কারণ ভি এর একটা এলিমেন্টকে লিখতে গেলে ইটস এন এন টাপল, যেখানে স্কেলার গুলো আন্ডারলাইং ফিল্ড থেকে আসছে। ফলে ওই একই নিয়মে কাউন্ট করে কিন্তু তুমি বলে দিতে পারবে। যেমন একই রকম ভাবে ধরো ধরো এই যে এম টু আর ইজ এ ভেক্টর স্পেস, এর ডাইমেনশন ওভার আর, কারণ আরটা আন্ডারলাইং ফিল্ড, এটা কিন্তু 4, কারণ এটা 2x2 রিয়েল ম্যাট্রিক্স লিখতে গেলে 4টে লাগে। ঠিক একইভাবে ডাইমেনশন অফ এই জেড মড পি অফ M2 জেড মড পি, এটাও কিন্তু 4, এটা কোনো অসুবিধা নেই, বিকজ একটা 2x2 ম্যাট্রিক্স যার এন্ট্রিগুলো জেড মড পি থেকে আসছে। এবারে তুমি যদি আসো যে এইখানে কি হবে, ধরো GL2R, এটা একটা গ্রুপ, তো অল ইনভার্টেবল ম্যাট্রিসেস। আর ইউ ফলোইং মাই পয়েন্ট? sir. all those 2x2 matrices M2R, their determinant are non-zero, right? Is a group having infinitely many elements, right? কিন্তু এই যে GL2 এটা যদি জেড মড পি করো তখন কিন্তু এটাও গল্পটা একই হবে, A belongs to M2 জেড মড পি, কিন্তু এখানে তুমি জানো যে জিরোর গল্পটা আলাদা। এখানে জিরো মানে কি? ক্লাস জিরো, ইউ আন্ডারস্ট্যান্ড? যেহেতু এই জিরো আর ওই জিরো এক নয়, এ কিন্তু হয়ে যাবে ইজ এ গ্রুপ having you know this p square minus 1 into p square minus p many elements. এই বিষয়গুলো রয়েছে, মানে কিছু কিছু বিষয় যেখানে মানে ইনফাইনাইট ফিল্ডের সাথে এটা এক নয়। দিস এ ফাইনাইট গ্রুপ যার নাম্বার অফ এলিমেন্ট এত। এটা কি করে কাউন্ট করব এটা একটা ম্যাটার। ধরো এটা 2x2, এটা কাউন্ট করার নিয়ম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আছে। এখানে ধরো ক্লাস এ লিখছি, ক্লাস বি লিখছি, ক্লাস সি লিখছি, ক্লাস বি। এবার দেখো আমি যখন এই ফার্স্ট কলামটা চুজ করছি, ডিটারমিন্যান্ট নন জিরো মানে কি? কলামস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দিস ইজ নন জিরো, নন নাল। তাহলে এর চয়েসটা কত? এ এর চয়েসটা পি, সি এর চয়েসটাও পি, তাহলে এর চয়েস কিন্তু পি স্কয়ার মাইনাস 1 খানা ফার্স্ট কলামে। আর যখন সেকেন্ড কলামটা চুজ করব, যদি ডিটারমিন্যান্টটা নন জিরো হতে হয় তাহলে ফার্স্ট কলামের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ফলে is not scalar multiple of the first column. এবার ফার্স্ট কলামের সাথে স্কেলার মাল্টিপল, প্রথম কথা সেকেন্ড কলামের চয়েসটা বি এর চয়েস পি, আবার ডি এর চয়েস পি, মোট পি স্কয়ার। আর ফার্স্ট কলামের সাথে স্কেলার মাল্টিপল হবে ধরো এই C2 সমান সাম k ইনটু C1। এই কে কতগুলো? কে পি খানা,
ফলে এই অপশনটা বাদ চলে যাবে। ফলে যখন আমি সেকেন্ড কলাম চয়েস করবো, এই শুড নট বি স্কেলার মাল্টিপল অফ দ্য ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট কলামের চয়েস এটা নন জিরো হতে হবে, কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে। সেকেন্ড কলামটা ফার্স্ট কলামের স্কেলার মাল্টিপল না হলে তার চয়েসটা পি স্কয়ার মাইনাস 3। So therefore, choice of two columns which are linearly independent is actually product of these two, and that gives you the determinant non-zero when two columns are linearly independent. ঠিক আছে, কিন্তু আমরা এইসব আলোচনা করে না, আমরা এসএসসির যে স্ট্যান্ডার্ড সেটা থেকে কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি, যেটা এই মুহূর্তে দরকার নেই। সেটা শেষের দিকে গেলে কিছু দেখা যাবে। আপাতত আমার মনে হয় একটু মানে আমাদের লেভেলটাকে কমিয়ে আলোচনা করাটাই বেটার, কারণ এখানে দু একজন এমন জয়েন করেছে যারা অনেকদিন চর্চার মধ্যে নেই, ফলে তাদের কাছে এটা কঠিন মনে হবে। কারো কাছে কঠিন মনে হলে ফ্র্যাঙ্কলি বলবে, কিন্তু আমাদের এসএসসির জন্য সত্যি কিন্তু এত গুরুগম্ভীর আলোচনার দরকার নেই, বরং যেটা বেশি করে দরকার যে প্র্যাকটিস দরকার। অনেকদিন অনেকে অঙ্ক টঙ্ক করা ভুলে গেছে, সেটাও মাথায় রাখতে হবে, বা এসএসসির অঙ্ক করা অভ্যস্ত নেই, হয়তো অন্য টাইপের অভ্যাস আছে, সেইটাকে প্র্যাকটিস করাটা দরকার। নলেজ বা যেটুকু সাবজেক্ট নলেজ দরকার আমাদের কম বেশি আছে, এবারে অঙ্কগুলো করতে করতে কিছু ব্রাশ আপ হবে, কিন্তু খুব অ্যাডভান্স লেভেলে গিয়ে লাভ নেই। কারণ গতবারে এসএসসির প্রশ্ন আমি দেখে একটু হতাশই হয়েছিলাম। 2016-তে যেটা হলো, আমরা সেবারও একটা ট্রেনিং অফার করেছিলাম, অনেকে চাকরি পেয়েছিল। আনফরচুনেটলি হ্যাঁ, আমাদের যারা পেয়েছিল আমরা জানি সকলেই ভালো ছিল, মানে কেউ টাকা দিয়ে চাকরি পায়, কিন্তু আনফরচুনেটলি তারা ফোন করে খুবই হতাশা ব্যক্ত করেছে। এবারে এটা তো একটা মানে আউট অফ কন্ট্রোল ব্যাপার, মানে আমরা একাডেমিশিয়ানদের আমাদের কিছু হাত নেই। এই টপিকটা এখন যেহেতু হ্যাঁ এই টপিকটা প্লিজ একটু বাদ দেবেন স্যার। না, শিওর শিওর, আই নো দ্যাট, কিন্তু আমাদের যে ট্রেনিংটা আমরা দিচ্ছি, আমার বিশ্বাস যে আবারও অনেক ছেলে মেয়েই আমাদের থেকে পাবে। আমাদের গতবারও সাকসেস রেট খুবই হাই ছিল। তো আমরা সিনসিয়ারলি এসএসসির জন্য যেটা করার দরকার আমরা সেটা করি। এবারে আমি যেটা বলতে চাইছিলাম যে গতবারে যে প্রশ্নটা হয়েছিল সেটা সাবস্ট্যান্ডার্ড ছিল। সাবস্ট্যান্ডার্ড ইন দ্য সেন্স যে এমসিকিউ প্রশ্নটা আমার দেখে যেটা মনে হয়েছিল বা শুনে স্টুডেন্টদের থেকে, যারা এমসিকিউ প্রশ্ন করার এক্সপার্ট সেরকম লোকরা করেন, এবং যার ফলে কাট অফটা এত হাই উঠেছিল। মানে যারা ধরো ওই বড় প্রশ্ন করতে অভ্যস্ত, অনার্স বা মাস্টার ডিগ্রি, সেই সব লোকদেরকে দিয়ে করানো হয়েছে। তো এফিসিয়েন্ট লোকরা করলে আর একটু বেটার প্রশ্ন হতো এবং সেক্ষেত্রে কাট অফটা কমে যেত। হ্যাঁ, তো এই সব কিছু আছে যেগুলো অনেক কিছু বিষয় আমাদের হাতে নেই। তো আমরা কারণ কে প্রশ্ন করবে, তিনি আদৌ এমসিকিউ প্রশ্ন করতে অভ্যস্ত কিনা, সেগুলো তো আমরা এখন খুঁজতে যাবো না। আমরা এমসিকিউ একটা পরীক্ষাতে ঠিক যেভাবে প্রিপেয়ার হওয়া দরকার আমরা সেইভাবে প্রিপেয়ার হবো। এবারে বাকিটা মানে কারা প্রশ্ন করছেন, কোন স্ট্যান্ডার্ড হবে, এগুলো অনেকটাই আমাদের আউট অফ হ্যান্ড, এটা আমাদের হাতে নেই। কিন্তু আমরা চেষ্টা করবো এমসিকিউটাকে পারফেক্টলি অভ্যস্ত হতে, যাতে আমরা ধরে নেবো যে ভালো এক্সপার্ট লোকরা প্রশ্ন করবে। ঠিক আছে, আমি দেখেছি পিএসসি প্রশ্ন, যেমন পিএসসিরও একটা পরীক্ষা হবে, আশা করছি সেপ্টেম্বরে হবে। তো পিএসসির যে প্রশ্ন আমি দেখেছি সেটা কিন্তু বরাবরই খুব ভালো স্ট্যান্ডার্ডের লোকরা করে, সেখানে খেলো ব্যাপার হয় না। কিন্তু এসএসসি প্রশ্ন গতবারে একটু খেলো করে ফেলে। আর ম্যাথামেটিক্স পরীক্ষা শুধু ইন্ডিয়া নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড কোনো কম্পিটিশনের এরকম পরীক্ষা কাট অফ 50% উপর হয় না। মানে 60-এর পরীক্ষা হলে কাট অফ থাকা উচিত 25 থেকে 30 মধ্যে, বিলো 30, যেটা একেবারে হয়। কিন্তু আমরা মানে ফুল স্ট্রেংথে এমসিকিউ করতে গেলে যেরকম লাগে সেরকম একটা ট্রেনিং আমরা অফার করবো। আর তোমরা যারা ক্লাস করছো পিএসসি পরীক্ষাও দেবে, মানে পিএসসি দেখবে ওদের হেড মানে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, তার জন্য গভর্নমেন্ট স্কুলগুলোতে ওরা অ্যাড দিয়েছে। বলছি স্যার, এটা একটু জানার দরকার ছিল, পিএসসির মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে বা টাইমিংস, এটা একটু স্যার না, জানান। পিএসসির আমি বলছি যে একাডেমিক্সে কম থাকে একটু, ওরা ইন্টারভিউর উপর বেশি জোর দেয়, কিন্তু সেই ইন্টারভিউটা 2 নম্বরই ভাবে হয় না, ঠিকঠাক ভাবে হয়।
মানে এসএসসি তে যা থাকবে তাছাড়া ইন্টারভিউতে একটু বেশি থাকবে, এবং সেটা এফেক্টিভলি হয় আমি দেখেছি। মানে আমি বলবো না যে নিয়োগ প্রক্রিয়া 100% স্বচ্ছ হয়, সেটা হয়তো কোথাও হয় না। কোনো টিচার ধরো তার পছন্দের লোককে একটু প্রেফার করবে, এটা হয়েই থাকে, এটাকে ঠিক করাপশন বলে না। কিন্তু এগুলো বাদ দিয়ে পিএসসি মোটামুটি ঠিক আছে এবং কোয়ালিটি মেনটেন করে, সব থেকে বড় কথা। মানে কোনো কম্পিটেন্ট ক্যান্ডিডেট বাদ যায় এটা হয় না আমি দেখি। এমনকি ইন্টারভিউতে, এবং ইন্টারভিউতে ওদের একজন অবজারভার থাকেন যিনি আইএস অফিসার, তিনি পার্সোনালিটি টেস্টও করেন। সব দিক থেকে ব্যালেন্স ব্যাপার আর কি। ওই কারণে পিএসসি পরীক্ষাও দেবে। ইন্টারভিউটা বেশ লং টার্ম ইন্টারভিউ হয়। হ্যাঁ, লম্বা সময় দেয়, এবং মানে লম্বা সময় দিচ্ছে মানে ভালো, তো মানে তোমাকে ডিপেন্ড করার সুযোগ দিচ্ছে। দেখো ইন্টারভিউ তো আমার কুইজ না। আমার আমার এক্সপিরিয়েন্সটা যদি বলি, আমার মোটামুটি ধরুন প্রায় হাফ অ্যান আওয়ার উইথ ডিসকাশন এবং সবকিছু মিলে। বেশ, তাহলে সেখানে আমি বলবো PSC পরীক্ষা দেবে। হ্যাঁ তৌসিফ বলো। বলছি যে স্যার ওই এমসিবি করার সময় একটু স্যার যদি বেসিক গুলো বলে দেন খুব ভালো হতো স্যার, অবশ্যই ভুলে বেসিক গেছি। বলবো, বেসিক অবশ্যই বলবো, কিন্তু মাঝে মাঝে আমাদের ধরো অডিয়েন্সটা এত হেটারোজেনিয়াস, অনেকে খুব অ্যাডভান্স জায়গা থেকে কমেন্ট করবে, সেখানে বুঝতে অসুবিধা হলে দুম করে জিজ্ঞেস করবে। মানে কথা বলাটা ফ্রি, কিন্তু আমি আমার মতো একটা বলবো, কিন্তু তারপরেও যদি কিছু এমন বিষয় থাকে যেটা জানা নেই, খুব ফ্র্যাঙ্কলি এটা বলবে। এখানে আমাদের হ্যাঁ বলছি স্যার, ওদের এক্সাম মার্কস টোটাল আউট অফ 100, তো 100-এ পরীক্ষা হয় তো? হ্যাঁ হ্যাঁ 100 ওতে সাবজেক্ট কত 60 বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ 70 70? 70-30 পিএসসির জন্য হচ্ছে রিসেন্ট যেটা হচ্ছে 70-30, না, 70 ও ম্যাথমেটিক্স। এসএসসি জিজ্ঞেস করছে। না না স্যার, পিএসসি কথা এসএসসি বলুন। এসএসসি স্যার PSC 55। 70-30? হুম হুম ঠিক। আর এসএসসির এসএসসি ক্ষেত্রে স্যার 55 না? 55 হ্যাঁ 55 ঠিক। 55 35 আর 10 হুম, হুম। টোটাল 100। আর ওদের 70-30, মানে ইন্টারভিউতে ওয়েটেজ বেশি। আচ্ছা, 30টা টাইমিং? 30টা স্যার ইন্টারভিউ নয় স্যার, ওটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা ইংলিশ, এই জাতীয় জিনিস থাকে 30 ফার্স্ট সেই হাফ। সেকেন্ড হাফ ওটা আগে ছিল 100 ম্যাথমেটিক্স সাবজেক্ট, হুম, রিসেন্ট চেঞ্জ করেছে 30 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ এইসব, 70 টোটাল সাবজেক্ট। মাঝে আধ ঘন্টা বা 1 মিনিট ঘন্টা গ্যাপ দিচ্ছে দুটো এক্সামের মাঝখানে, স্ক্রিনিং টেস্ট বা না হয়ে ওই যাওয়ার পরে। ওই 30-র মধ্যে আবার মানে 10 নম্বর ম্যাথও আছে। প্রিমেট্রিক ম্যাথ থাকবে। হ্যাঁ ত্রিমেট্রিক। বলছি 70 মার্কস রিটেনের টাইম কত? 2 আওয়ার্স হবে। ওইটা এইজ্যাক্ট এই মুহূর্তে আমি বলতে পারছি না, আমাকে একটু তাহলে দেখতে 2 হবে আমার আওয়ার্স এগুলো, ঠিক মনে নেই আমার এটা। 2 আওয়ার্স আমাদের এসএসসি যে 55, সেখানে টাইম কত? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা না 2 ঘন্টা? মানে এক্সাক্ট সময়টা একটা ভীষণ ফ্যাক্টর। সময়টা ওই 1.5 ঘন্টা প্লাস ছিল, এক্সাক্ট আমার মনে নেই, কারণ তাহলে আমাকে আবার ওই ডকুমেন্টস দেখতে হবে। ওই 2007 এমসিকিউ পরীক্ষা মানে টাইমটা একটা ফ্যাক্টর, টাইম কমই থাকবে না, তুমি ওই টাইমের মধ্যে প্রশ্ন সব করে উঠতে পারবে না, এরকম ব্যাপার হবে। বেশ, যাক, আমরা ভেক্টর স্পেসের ডাইমেনশনের কথা বলছিলাম, সেখান থেকে একটু অন্যদিকে ঘুরে গেছি, রাইট? মানে আমার এর আগে যে প্রশ্নটা করেছিল যে যদি ফাইনাইট ফিল্ড হয় তাহলে ডাইমেনশন গুলো একই রকম ভাবে বের করতে পারবো। অবশ্যই পারবো, কারণ আমাদের ডাইমেনশনের যে বের করার যে ডেফিনেশন বা ফর্মুলা, যে মিনিমাম নাম্বার অফ স্কেলার রিকোয়ার্ড টু স্পেসিফাই অ্যান আরবিটারি ভেক্টর ইন দ্য ভেক্টর স্পেস, সেটা মানে আনচেঞ্জ থাকছে, সে স্কেলার ফিল্ডটা ইনফাইনাইট হোক আর ফাইনাইট, তাতে অসুবিধা কিছু রাইট। এটার ডাইমেনশন কত হবে বলবো?
let V be the set of all the M10R 10 by 10 matrix such that trace A is 0. Trace A মানে এটা যদি AI যে হয় তাহলে ট্রেসটা হচ্ছে A11 plus A22 মানে sum of the diagonals. Then dimension of এটা কত? 9 হবে তো মনে হয় এটা। হ্যাঁ 9 9 কেন হবে? টোটাল ডোমেন এমনি তো 10 স্কয়ার। স্যার 99 হবে তো 10 স্কয়ার খানা। স্যার 99 হবে 99 আর একটা বাদ চলে গেছে একটা ইকুয়েশনের জন্য। হ্যাঁ 99 সরি। টোটাল AI এর সংখ্যা তো 100 কারণ 10 বাই 10 ম্যাট্রিক্স ফলে 10 খানা রো 10 খানা কলাম 100টা মোট হলো, কিন্তু ওদিকে একখানা ইকুয়েশনের জন্য একটা বাদ যাবে, সো 99। আচ্ছা এটা বলো তো এটা কি হবে? let V be P3R, রাইট? ঠিক আছে, and UW the subspecies of V given by U is all those Px in V so that P0 is 0 and P1 is 0. And V is all those Px in V, not V, W, is P0 is 0, P of -1 is 4. Then dimension of U intersection W and dimension of U plus W. What is this? কি করে করব? করতে পারো? স্যার ইউ ইন্টারসেকশন ডাব্লিউটা কি 3 হবে? না, U intersection W তো দেখো এতে কিন্তু all those Px হবে V তে, এখানে কিন্তু স্যার all those P0 টা থাকবে, P1 টা থাকবে, P-1 টা থাকবে। তার ইন্টারসেকশনে থাকবে মানে দুটোতেই থাকবে, আর দুটোতে থাকতে গেলে দুটোতে থাকার শর্তগুলো মানবে। হুম। এবার তুমি দেখো যে এর পসিবিলিটি কত, এর তো 4টে আছে এখানে আননোন। হুম হুম 4টে আননোন কেন? ও P3R এর মানে ওটা A0 plus A1x plus A2x square plus A3x cube, তাই না? হুম এটা কেমন দেখতে হবে? A0 plus A1x plus A2x square plus A3x to the power 3। কিন্তু এখানে দেখো 4টে আননোন, A0 A1 A2 A3, আবার ওদিকে 3টি ইকুয়েশন, তাহলে 4 - 3 না 1, ডাইমেনশন 1 হবে। কিন্তু এই নাম্বার 3টা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশনস, আর এই 4টা হচ্ছে নাম্বার অফ স্কেলারস। এই স্কেলার স্যার গুলো হচ্ছে এটাই। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার ওই যে P0টা মানে 0 বসিয়ে আমরা A0টা 0 পাবো, তারপর 1 বসিয়ে ওইভাবেই আসছে তো না জিনিসটা? 1 হ্যাঁ। বসিয়ে -1 বসিয়ে দিয়ে এলিমিনেট করতে পারবো তো A0 A1 A2 কে নাকি? না, আমি বলছি যে এই যে Px টা ভিতে নিলাম, হুম তাতে তোমার ওখানে 4টে আননোন আছে, A0 থেকে শুরু করে A3, হুম। আর ওদিকে 3খানা ইকুয়েশন আছে। এবার তুমি ইকুয়েশন থেকে লিখতে পারো, যেমন মানে ওই প্রথমটা লিখলে independent A0 টা 0 হয়ে যাবে প্রথমটা লিখলে, হুম, হুম, পরেরটা লিখলে A1 plus A2 plus A3 টা 0 হয়ে যাবে, হুম, তারপরটা লিখলে -A1 plus A2 - A3 টা 0 হয়ে যাবে। ওখান থেকে তুমি ক্যালকুলেট করে
আরো দুটো একটা A1 A2 কাউকে দুজনকে জিরো করে ফেলতে পারবে, দিয়ে একটাই সার্ভাইভ করবে, এভাবেও করা যায়। আর এটা যদি 1 হয় তাহলে এটার ডাইমেনশন কত হবে? 3 হবে স্যার। দেখো ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লু মাইনাস 1 না? আমরা এটা জানি তো, ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লু ইজ ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লু মাইনাস dimension of intersection of u and w, that we all know, right? এবার u এর ডাইমেনশনটা কত দেখো, এটা 4 - 2 দুটো ইকুয়েশন, এটা 4 - 2 দুটো ইকুয়েশন, এটা -1, তাহলে 2 + 2 - 1, এটা কত হচ্ছে? ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা জানি তো সকলে, dimension of u plus w is dimension of u plus dimension of w minus dimension of intersection of u and w. আমি কিন্তু থিওরিটিক্যাল আলোচনায় যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে এটা আমরা জানি, না জানা থাকলে বলবে। যদি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, মানে সাবস্পেস হয় u and w, হ্যাঁ, let u and w be finite dimensional subspaces of V, then this minor dimensional, এটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি, রাইট? Is it okay? এটা আমরা সকলে বুঝতে পেরেছি। এটা করো তো দেখি, let V be say R4 and W be the subspace of V spanned by the vectors say 1 - 1 0 1, আমি কয়েকটা ভেক্টর লিখছি আর কি, -1 1 0 -1, and then you see that 2 -2 0 2, and this is 1 -1 0 1, is let's see, no, I made a mistake, this is 1 -1, let me write, I made a mistake. This is not this is -1, and then let me write, so this is 1, this is 1, yeah, this is 1. The span by this, then dimension of W is কি করে করবে? এটা করতে পারো? মানে ইকুইভ্যালেন্টলি এটার সাথে the dimension of the row space of the matrix -1 0 1 plus -1 1
1 minus 1, 2 minus 2 minus 1, 2, and this is 1 minus 1, 1, 1. উপরের অঙ্কটা নিচের অঙ্কটা একই তো? দেখো ডাব্লিউটা এই এ ম্যাট্রিক্সের রো স্পেস না? হ্যাঁ স্যার। এটা কি করে করবে বলো তো? স্যার এটা মানে এই যে ইনফ্যাক্ট অর বলে যেটা লিখেছি সেটা প্রথমটার হিন্টস আর কি সলভ করা। প্রথম রো ভেক্টর আর সেকেন্ড রো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করলে আমি থার্ড রো ভেক্টর পাবো। হ্যাঁ, যদি মানে থার্ড যে রো ভেক্টরটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম রো ভেক্টর আর সেকেন্ড রো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে। বেশ, মানে প্রথম আর সেকেন্ডটা হচ্ছে যদি বাদ দেওয়া হয় আর কি। আচ্ছা, প্রথম মাইনাস সেকেন্ড এটা করলে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে কত হবে ডাইমেনশনটা কত হবে? আর ডাইমেনশন স্যার এটা 3 হবে স্যার। 3 এটা বোকামো করে গেলে বোকামো, কারণ ফোর্থ ভেক্টরটা যে প্রথম দুটো লিনিয়ার কম্বিনেশন হবে না এটা বুঝলে কি করে স্যার ওই এটাও 0 তো আছে হতে পারে। ওই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না স্যার একটা নাকি? 0 রয়েছে ওই জন্য না হওয়ার সম্ভাবনাটা। নাহলে স্যার সেই রো অপারেশন করে মানে ওই যে অপারেশন করে করতে হবে। হ্যাঁ, তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আনসারটা হচ্ছে র্যাঙ্ক অফ এটাই আনসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার র্যাঙ্ক বের করো। এটা দেখবে করলে 2 হবে, র্যাঙ্ক করে দেখবে, রো অপারেশন করে বের করলে হয়। এবার তুমি এই অর বলে যেটা লিখেছি এটার গল্প বাদ দাও। মনে করো প্রথমে এই 4টে ভেক্টরই তোমার দিয়েছে, তাহলে এর ডাইমেনশন কি করে বের করবে? জাস্ট ওই 4টে ভেক্টরকে রো ভেক্টরে বসিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করে ফট করে তার র্যাঙ্ক বের করবে, তাই না? এটা একটা ব্যাপক শর্টকাট ব্যাপার হলো না? স্যার হ্যাঁ বলো। বলছি স্যার ম্যাট্রিক্সের ওই র্যাঙ্কটা শর্টকাট ওই মাইনাস দিয়ে বোঝা যাবে কি কিছু, নাকি ওই এর দিয়ে আনতে হবে? তুমি রো অপারেশন করো না, মাইনাস দিয়ে কেন করবে? উম, ওই রো অপারেশন ছাড়া তাড়াতাড়ি করার জন্য কিছু আছে মেথড? না, রো অপারেশনই সব থেকে তাড়াতাড়ি হবে, তুমি দেখো না। মাইনাসটা খুব এখান থেকে ওটা দেখো খুব না। লেবারিয়াস হয়ে যাবে মাইনাস হ্যাঁ? দিয়ে। মাইনাসে প্রচুর টাস্ক হয়ে যাবে, ওটা ইম্পসিবল হয়ে যাবে অনেকটা। ও একটা প্রবলেমে প্রায় 15 মিনিট খেয়ে নেবে। দেখো আমি এ থেকে বলছি, এই যে R2 প্লাস R1 করলে 0 হয়ে গেল, তারপরে R3 মাইনাস 2 R1 করলে হবে, আর R4 মাইনাস R1 করলে দেখো ফার্স্ট কলামটা সব 0 হয়ে যাবে, হয়ে গেল। এটা -1 0 1 থাক না, এটা দেখো এটা 0, এটা 1, এটাও 0, রাইট? এবার 2R1 করলে তুমি দেখো যে এটা 0 হয়ে গেল, এটা -1 অ্যাটলিস্ট থাকলো, এটাও 0 হয়ে গেল, আর পুরো বিয়োগ করলে এটা 0 হয়ে গেল, এটা 1 হলো, আর এটা 0 হয়ে গেল, রাইট? এবার তো তুমি বুঝে গেছো কি করতে হবে। এবারে দেখো R3 প্লাস R2 আর R4 মাইনাস R2, তাহলে দেখো 1 -1 0 1 0 0 1 0 বাদ বাকি সব। এটা যে প্রচুর সময় লাগছে জানো। এবারে আমি একটা অঙ্ক দিয়ে সেখানে আমি শেষ করবো আজকে। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো বলো। ওই আপনি যেটা বললেন যে র্যাঙ্ক ডাইমেনশন ডব্লিউটা ওটা র্যাঙ্কের ওটা রো স্পেস হচ্ছে, ওটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, যে ডাইমেনশন ডব্লিউটাই রো স্পেসের ডাইমেনশনটা হচ্ছে। হ্যাঁ, রো স্পেসের ডাইমেনশনটাই হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক, বুঝলে? আমি বলছি যে স্যার সাবস্পেসের যে ডাইমেনশনটা হুম, ওইটাই যে স্যার মানে র্যাঙ্ক হচ্ছে, ওটা কি করে বলছি? বেশ বেশ, সে বিষয়ে আমরা আলোচনা করবো, আমি এখনো করিনি, আলোচনা করবো, আমি করিনি। আই উইল ডু দ্যাট। যে কি করে রো স্পেসের ডাইমেনশনটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে, দ্যাট উই শ্যাল ডিসকাস, ঠিক আছে? আমি এটা করবো আলোচনা, কিন্তু আমি এটা এক্সারসাইজ দিয়ে আজকে ক্লাসটাকে শেষ করবো। পরের ক্লাসে আমাকে শুরুতে মনে করাবে
ওটা আমরা আলোচনা করব। let or the dimension of the subspace of P3R spanned by the vectors, right? Spanned by the vectors. আমি ভেক্টর গুলো একটু লিখি। Spanned by the vectors, যে let me write 1 minus x plus x cube, তারপরে minus 1 plus x plus x square minus x cube, and this is 2 minus twice x minus x square plus 2x cube, and 1 minus x plus x square plus x cube. এটা তো সেম হয়ে গেল স্যার, হ্যাঁ, এটা তো সেম কেস, এই আগেরটার সঙ্গে রিলেটেড। সেম কে যেটা ধরতে পেরেছো তো? হ্যাঁ, বেশ, আমি সেই কারণে এটা দিয়েছি। এইটার আগের অঙ্কটা যে সেম, এটা যাতে ধরতে পারো সেটা দিয়েছি। এবার কোনো বোকা কি করবে, যে এদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে এরা কারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বোঝার চেষ্টা করবে, কিন্তু আমরা কি করব, we shall pick up the coefficients and put as a row in a matrix. So we'll form a 4x4 matrix, we'll find the rank. That's it. এখানে আনসারটা কিন্তু ও দেখে বুঝতে পেরেছে যে আনসারটা কিন্তু rank of A, where A is formed by the coefficients of the given polynomial. বুঝতে পেরেছো? পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলো নিয়ে এ ম্যাট্রিক্স ফর্ম করে তার শর্ট করে র্যাঙ্ক বের করতে, সেটাই কিন্তু ডাইমেনশন। তাহলে ডাইমেনশন কিন্তু র্যাঙ্ক, এটা বুঝতে হবে। র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স মানে ভেক্টর স্পেসের যত ডাইমেনশন আছে, এর একটা জেনারেল কথা বলে দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেক্টর স্পেসের ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্কটা যদি আমরা ভালো করে বুঝি, আমরা কিন্তু ভেক্টর স্পেসের ডাইমেনশন আমরা চটজলদি চুরি মেরে বের করে ফেলবো। হ্যাঁ, আমি র্যাঙ্ক নিয়ে শুরু থেকে আলোচনা করছি 3-4টা ক্লাস ধরে, ওই কারণে। বেশ, আমার মনে হয় এখানে থেমে যাওয়া ভালো কথা। আরেকটা কথা, আমাদের 2-1 চাইছিল সোমবারের বদলে ক্লাসটা বুধবারে নিতে, তাতে কি কারো কোনো অসুবিধা আছে? তাহলে আমরা গ্রুপে নোটিফাই করবো। নতুন 2-1 জয়েন্ট করবে, তারাও বলছিল যে সোমবারটা তাদের কিছু অসুবিধা আছে, বুধবার সন্ধ্যাবেলা হলে সুবিধা হয়। বা আজকেও একজন জয়েন করেছে, কে একটা বলছিলে আমাকে তোমাদের মধ্যে? বুধবার আমাদের সায়ন জয়েন করেছেন, যে সায়ন বলছিল। সায়ন দেখছি জয়েন করেনি, ও বলছিল বুধবারে হলে তোমাদের অসুবিধা আছে, সোমবারের বদলে অনলাইন ক্লাস, তো অসুবিধা হওয়ার তো কথা না। ঠিক আছে, আমরা গ্রুপে নোটিফাই করে দেবো তাহলে। স্যার বুধবার টাইমটা কখন হবে? সেটা ফ্লেক্সিবল, আমরা সেটা নিয়ে অসুবিধা নেই, সেটা তোমরা যেমন চাইবে করবে।